ফোর্থ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অর্কিড যখন ঘুমিয়ে পড়ে তখন যে স্বপ্ন দেখে যে তার অরবিটাল হাউসে আসছে হচ্ছে সিয়াংজু এবং সে এসে তার সঙ্গে ডংফ্যাংকে দেখে ফেলে। ডংফ্যাংকে দেখে সিয়াংজু এখানে ডংফ্যাংকে বেঁধে তুলে নিয়ে যায় এবং অর্কিডের সামনে ডংফ্যাংকে মেরে ফেলে এবং অর্কিডকেও সে মারতে আসে। আর এই জিনিসটা দেখে অর্কিড অনেক বেশি ঘাবড়ে যায়, সে ঘাবড়ে ঘুম থেকে উঠে পড়ে। আর অর্কিড যেহেতু অনেক বেশি ভয় পেয়েছিল যার জন্য এই ফিলিংসটা ডংফ্যাং এর ভেতরেও চলে আসছিল, মানে ডংফ্যাং এখন ভয় পাচ্ছিল। ডংফ্যাং ঘুম থেকে জেগে পড়ে এবং সে বলে তার মানে কেউ যখন ভয় পায় তার এরকম অনুভব হতে থাকে। আমি এর আগেও বলেছি ডংফ্যাং এর হচ্ছে কোনো অনুভূতি নাই, সে কোনো কিছু অনুভব মানে ইমোশনের যে একটা অনুভূতি আছে, ভয় ভালোবাসা, সেই সব ইমোশনের কোনো কিছুই হচ্ছে ডংফ্যাং এর মনে ছিল না, যার জন্য সেই সব অনুভব করতে পারতো না। এগুলো আমরা সামনের পার্টগুলোতে জানতে পারবো যে কেন ডংফ্যাং কোনো ইমোশন পৌঁছে না। যেহেতু এখন ডংফ্যাং এর সকল কিছু ফেরির সঙ্গে কানেক্টেড, এই জন্য ফেরি যে অনুভবটা করবে ডংফ্যাংও সেই অনুভবটা করছিল। আমরা এখানে দেখতে পাই পরদিন সকাল হয়ে যায় এবং সকালে ডংফ্যাং এসে হচ্ছে ফেরিকে ডাকে, বলে লিটল ফেরি উঠো, তোমাকে আমার কাজটা করে দিতে হবে, সেই লিফটটা তুমি এখন ঠিক করে দিতে চেয়েছিলে আর তুমি কয়টা পর্যন্ত ঘুমাও, অনেক বেলা হয়ে গিয়েছে। ডংফ্যাং যখন তাকে জোর করছিল তখন ফেরি ডংফ্যাংকে বলে তোমার কি কোনো কাজ নেই? কোনো কাজ না থাকলে আমার গার্ডেনে গিয়ে সব ফ্লাওয়ার গুলোকে গুনে আমাকে এসে জানাও, আমাকে একটু ঘুমাতে দাও। তখন আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর মাথার সেই হোলি ফ্লাওয়ারটা জ্বলে ওঠে এবং ডংফ্যাংকে না চাইতেও এই কাজটাই করতে হবে, কারণ এখন হচ্ছে অর্কিড ডংফ্যাং এর মাস্টার আর অর্কিডের সকল কথা ডংফ্যাংকে শুনতে হবে। এখানে আমরা দেখতে পাই ডংফ্যাং মুখটা ভারী করে প্রতিটা ফুল গুনছিল। তখন শান সেখানে আসে এবং বলে যে সেই কাজটা কেন করছে। ডংফ্যাং বলে বইপত্র ঘেটে দেখো যে অর্কিড এবং আমার ভেতরে যে ইমোশন কানেক্টটা হয়ে গিয়েছে সেইটা কিভাবে ভাঙতে পারবো। ওকে ঠিক আছে মাস্টার, আমি গিয়ে পুরোনো নথিগুলোকে ঘেটে দেখছি। আর আমরা দেখতে পাই ডংফ্যাং এখানে একটা একটা করে ফুল গুনতে থাকে। অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই ডংফ্যাং এর কাছে হচ্ছে শান আসে সেই পুরনো একটা পুঁথি নিয়ে। ডংফ্যাং ছাড়িয়ে একটা একটা পাতা সেই পুঁথির পরে এবং একটা পুঁথিতে গিয়ে সে পাই সিল অ্যান্ড হোলি ফ্লাওয়ারে। আর এই সিলটা যেই দুইজন ব্যক্তির মাঝে কানেক্টেড হয়ে যায় তখন একজন মাস্টার আর একজন হচ্ছে তার সহকারী হয়ে যায়। তাই মাস্টার যা বলবে এই সহকারীকে তাই করতে হবে। আর শুধুমাত্র মাস্টার কোনো কিছু অনুভব করলে সেটা এই সহকারী অনুভব করবে, বাট সহকারীর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তার প্রভাব মাস্টারের উপর পড়বে না। বাট এই শক্তিটা বা এই বন্ডটা কিভাবে ভাঙতে হয় সেটার কোনো ক্লিয়ার উত্তর এই পুঁথিতেও দেয়া ছিল না। আর এখানে লেখা ছিল যে কেবলমাত্র শিল্যান হোলি ক্লানের লোকজনরাই এই জিনিসটাকে কিভাবে ভাঙতে হয় সেটা জানতো। অর্কিডের যখন ঘুম ভাঙে সে আড়মোড়া ভাঙতে ভাঙতে তার হাউস থেকে বের হয়ে আসতে থাকে এবং তখন তার সামনে এসে দাঁড়াই হচ্ছে ডংফ্যাং। সে বলে তোমার গার্ডেনে রয়েছে 8256টি ফুল। আর তখন অর্কিড হেসে দিয়ে বলে কি তুমি একটা একটা করে আমার বাগানের প্রতিটা ফুল গুনেছো? আরে পাগল, আমি তো তোমাকে মজা করে বলেছি, আমি কি তোমাকে সিরিয়াসলি কিছু বলেছি? আর এখানে ডংফ্যাং অর্কিডকে বলে শুনো, তোমার প্রতিটা ওয়ার্ড প্রতিটা কথাই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এর পরবর্তী এরকম মজা করে শুধুমাত্র বলার জন্য তুমি কথা আমাকে বলো না, বুঝতে পেরেছ? আর এই কথাটা ফেরি শুনে অনেক বেশি অবাক হয়। তখন ডংফ্যাং ফেরিকে বলে লিটল ফেরি, আজকে সকালে তোমার আমার সেই লিফটটা ঠিক করে দেওয়ার কথা ছিল, তুমি অনেক বেশি রেস্ট নিয়ে ফেলেছো, এবার চলো যাই। তখন অর্কিড বলে যে চলো যাই মানে আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, এখন আমি ব্রেকফাস্ট করব। ডংফ্যাং এখানে অর্কিডকে বলে যে তুমি দেখেছো যে কয়টা বাজে, এখন কেউ ব্রেকফাস্ট করে? আমরা দেখতে পাই যে অর্কিডের পেটের ভেতরে ডাকছিল খোদার জ্বালায়, আর সেই জিনিসের জন্যই ডংফ্যাং এর পেটের ভেতরেও ডাকছিল। এখন অর্কিড অনেক বেশি নাস্তা তৈরি করে এবং সে আর ডংফ্যাং একে অপরের সঙ্গে নাস্তা খেতে থাকে। এক পর্যায়ে অর্কিড বলে যে তুমি আমার হাউসে অনেকটা সময় ধরেই রয়েছো আর তোমার সঙ্গে সেই মায়াজালের ভেতর আমার দেখা, কিন্তু আমি এখন পর্যন্ত তোমার নামই জানতে পারলাম না। আচ্ছা তোমার নাম কি? আমি শুধু এইটুকুই জানি যে তুমি হচ্ছে সেই খারাপ মুন ক্লান থেকে বিলং করো, এছাড়া আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। তোমার নাম কি? এখন ডংফ্যাং অর্কিডের দিকে তাকে বুঝতে পারে যে অর্কিড হচ্ছে বুঝতে পারে নাই ডংফ্যাংই হচ্ছে সেই মুন সুপ্রিম। ডংফ্যাং নিজের আসল আইডেন্টিটিটা বলে না, সে এখানে শুধুমাত্র ডং বলে। এরপরে অর্কিড বলে তোমার নাম কি? ডং। এরপরে ডংফ্যাং বলে আমার নাম হচ্ছে ডংজিং। আর এই কথাটা শুনে অর্কিড বলে
তুমি কি জানো যে মুন ক্লানের সুপ্রিমের নাম কিন্তু ডংফ্যাং কিনচেন, আর আমি শুনেছি ডংফ্যাং কিনচেন নাকি অনেক ক্রুয়েল একজন সুপ্রিম ছিল আর সে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ডংফ্যাং এখানে অর্কিডকে জিজ্ঞাসা করে, লিটল ফেরি তুমি আর কি কি জানো ডংফ্যাং কিংচেনের নামে? তখন বলে, হ্যাঁ আমি তোমাদের ক্লানের সুপ্রিমের ব্যাপারে অনেক কিছু জানি, তুমি জানতে চাও? আমি জানি যে সেই সুপ্রিম নাকি অনেক বিকট দেখতে ছিল, অনেক বেশি আগলে ছিল, তার বড় বড় দাঁত ছিল, তার মুখ অনেক বড় ছিল, সে অনেক বেশি মোটা, অনেক বাজে দেখতে, এতটাই বাজে যে আমি তোমাকে বর্ণনায় বুঝিয়ে বলতে পারছি না, আর অনেক বেশি খারাপ ছিল সে। তখন ডংফ্যাং এর রাগ হয়। ডংফ্যাং তখন চোখ বাঁকিয়ে বলে, তুমি কি জানো মুন সুপ্রিম কিন্তু তোমার মতো এরকম লিটল ফেরিদেরকে ছোট ছোট কুচি কুচি করে কেটে সকালে ব্রেকফাস্ট করতে অনেক বেশি পছন্দ করতো। আর এই কথা শুনে অর্কিড তো এখানে ভয় পেয়ে যায়, সে কোনো কথা না বলে এখান থেকে উঠে চলে যায়। আমরা দেখতে পাই অর্কিড গিয়ে একটা বই বের করে এবং সেই বইতে হচ্ছে ডংফ্যাং এর ব্যাপারে লেখা ছিল যে ডংফ্যাং আর চেলি রেডি কিভাবে যুদ্ধ করেছিল, কিভাবে কি হয়েছিল সেইটা পড়ে এবং অনেক বেশি হাসতে থাকে। এক পর্যায়ে সেখানে ডংফ্যাং আসে এবং বলে যে সে কি করছে। তখন অর্কিড বলে যে ডংজিং তুমি কি জানো চেরি লেডি কিভাবে ধোপার মতো উল্টে পাল্টে মেরে আলু ভর্তা করে ডংফ্যাংকে কিভাবে হারিয়েছিল? সে ডংফ্যাংকে এতটাই মারা মেরেছিল যে ডংফ্যাং এর দাঁড়ানোরই ক্ষমতা ছিল না। তখন ডংফ্যাং এই জিনিসটা শুনে তার রাগ হতে থাকে। তখন সে বলে যে এরকম কিছুই হয় নাই। অর্কিড হচ্ছে তার স্টাডি টেবিলে আসে এবং ডংফ্যাং এর হাতে একটা জিনিস ধরিয়ে দিয়ে এখানে একটা ফানি চিত্র আঁকে। সে বলে, আমার মনে হয় যে ডংফ্যাং দেখতে এরকমটা হয়। তখন ডংফ্যাং চোখ লাল করে অর্কিডের দিকে থাকে এবং বলে, তুমি কি আমাদের সুপ্রিমকে দেখেছো? না দেখে কারোর ব্যাপারে এরকম কথা বলো না। অর্কিড বলে যে আমি জানি আমি হিস্ট্রি বুকসে পড়েছি যে কিভাবে কি হয়েছিল। তখন ডংফ্যাং বলে, হিস্ট্রি বুকসে সবকিছু অনেক মিথ্যা দিয়ে ভরা, ওখানে একটা কথাও সত্যি লেখা না। আর তার চেয়ে বড় কথা, চেরি লেডি ডংফ্যাংকে কখনোই সে ধ্বংস করতে পারতো না, সে তার শক্তি দ্বারা ডংফ্যাংকে মায়াজালের ভেতর আবিষ্ট করে রেখেছিল। তখন অর্কিড বলে যে বুকসে তো এইগুলোই লেখা আছে, আমার কি দোষ? সেই কথা বলে সেখান থেকে উঠে চলে যায়। রাত্রের সিন আমরা দেখতে পাই, এখানে অর্কিড হচ্ছে দাঁড়িয়েছিল এবং সে মনে মনে ভাবছিল যদিও ডংজিং হচ্ছে সে মুন ক্ল্যান থেকে বিলং করে, তারপরেও ডংজিং এতটাও খারাপ একটা ডেভিল না। এই কথা ভাবতে ভাবতে আমাদেরকে পরের দিন সকালের সিন দেখানো হয়। এখানে আমরা পরের দিন সকালে দেখতে পাই যে অর্কিডকে আবারও হচ্ছে ডংফ্যাং সে লিফটটা ঠিক করে দিতে বলে। এখানে অর্কিড তার পুরো শক্তি দিয়ে সে লিফটটাকে ঠিক করতে চাচ্ছিল, বাট সে লিফটটা ঠিকই হচ্ছিল না। এরপর ডংফ্যাং বলে যে লিটল ফেরি তাড়াতাড়ি কাজ করো, আমি অন্যদিকে তাকাচ্ছি। ডংফ্যাং অন্যদিকে তাকিয়েছিল। এক পর্যায়ে ডংফ্যাং এর মনে হচ্ছিল যে ডংফ্যাং এর মাথা ঘুরছে। ডংফ্যাং যখন অর্কিডের দিকে তাকায় তখন অর্কিড ঠাস করে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর আমরা দেখতে পাই ডংফ্যাং তখন দ্রুত তাড়াতাড়ি করে তাকে বেডে নিয়ে শুয়ে দেয়। আর এখানে শানকে ডেকে সে জিজ্ঞেস করে যে লিটল ফেরির কি হয়েছে। তখন শান বলে যে অর্কিডের শরীর তো অনেক বেশি দুর্বল, সে অন্যান্য ফেরিদের মতো এতটা পাওয়ারফুল না, সে তার বুড়ো শক্তি এই লিফটটাকে ঠিক করার জন্য কাজে লাগিয়ে দিয়েছে, যার জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। শান বলে যে অর্কিডের ঠিক হওয়ার কোনো নিশ্চয়তা নেই, একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 100 বছরও লাগতে পারে। তখন শানের দিকে হচ্ছে চোখ বড় বড় করে ডংফ্যাং তাকায়। শান বলে যে আচ্ছা আমি কোনো রাস্তা দেখছি, এই বলে সে এখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে সিয়াংজুকে দেখানো হয়, সে একটা ইমোরাল পিল তৈরি করছিল আর তার পাশে আমরা অর্কিড ফুলকে দেখতে পাই। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে সিয়াংজু হচ্ছে অনেক বেশি অসুস্থ, ইনজুর হয়ে গিয়েছে কোনো একটা যুদ্ধে গিয়ে। এটা 500 বছর আগের একটা কাহিনী। সে বসেই ছিল ইনজুর অবস্থায়, তখন তার কাছে একটা মেয়ে এগিয়ে আসতে থাকে আর এই মেয়েটা ছিল হচ্ছে ফেইরি, আর এই ফেইরিটা অর্কিড ছিল। আমি আপনাকে হেল্প করছি এই কথা বলে সে তার পকেট থেকে একটা রুমাল বের করে সিয়াংজুর হাতে বেঁধে দিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে সিয়াংজু একটু অর্কিডের প্রতি দুর্বল, মানে সিয়াংজু অর্কিডকে মনে মনে পছন্দ করে। আর এই পিলটা যে বানাচ্ছিল সিয়াংজু এটা অর্কিডের জন্যই ছিল। এখান থেকে সিন আবার আমাদেরকে শিফট করে ডংফ্যাংকে দেখানো হয়। ডংফ্যাং এখানে সেই লিফটটাকে ঠিক করার চেষ্টা করছিল। তখন তার কাছে শান আসে এবং বলে, মাস্টার আপনি চাইলেও এই লিফটটাকে ঠিক করতে পারবেন না, এই লিফটটাকে শুধুমাত্র অরবিটাল হাউসের ফেরিরাই ঠিক করতে পারবে। লিটল ফেরিকে অর্কিডকে ঠিক করার জন্য আপনি সকালে যে শিশির কণাগুলো পড়ে সেই শিশির কণার পানি সংগ্রহ করে তাকে খাওয়াতে পারেন, সেইটা সে খেলে তার রুটটা একটু শক্ত হবে এবং সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে, আমি এটাই খুঁজে পেয়েছি।
তখন ডংফ্যাং শানের দিকে তাকিয়ে বলে, এখন আমি ওর জন্য গিয়ে শিশির কণা কালেক্ট করব? আমি ডংফ্যাং, মুন ক্ল্যানের সুপ্রিম? এখানে আমরা দেখতে পাই পরদিন সকালে ডংফ্যাং চলে যায় হচ্ছে সেই শিশির কণাগুলোকে কালেক্ট করার জন্য। সে এখানে গিয়ে একটা ফোঁটা করে করে প্রতিটা গাছ থেকে, ফুল থেকে এক ফোঁটা করে শিশির কালেক্ট করে এবং শিশির কালেক্ট করার পরে সে এক জায়গাতে বসে পড়ে এবং ভাবে, আমি মুন সুপ্রিম ডংফ্যাং কিং চ্যান, যার আয়ত্তে কিনা 3টা র্যাম রয়েছে, যে কিনা এই পুরো বিশ্বভান্ডারকে এক নিমিষে শেষ করে দিতে পারে। সে একটা লিটল ফেইরি অর্কিড গাছের জন্য পানি কালেক্ট করছে। এটা ইমাজিন করেই ডংফ্যাং এর অনেক বেশি রাগ হতে থাকে। এবার আমাদেরকে দেখানো হয় হচ্ছে অর্কিডকে। সে এখানে এসে ডংজিংকে ডাকছিল, মানে ডংফ্যাংকে তো সে ডংজিং বলে ডাকে, ডংজিংকে ডাকছিল। সে কোথাও ডংজিংকে খুঁজে পায় না। এক পর্যায়ে সে ভাবে ডংজিং হয়তো এখান থেকে চলে গিয়েছে সারা জীবনের জন্য। আর এই কথাটা ভেবেই অর্কিডের অনেক বেশি খুশি হতে থাকে। আর এখানে 4th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকুন।